কোনো প্রকার পূর্বাভাস ছাড়াই একটি ঝড় আছড়ে পড়তে পারে দেশের রাজনীতিতে। গোয়েন্দা সংস্থার বরাতে তেমনই ইঙ্গিত মিলছে। হাসিনা তার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং আমার কাছে একটা খবর আছে যে দিল্লি থেকে তাকে যথেষ্ট সহায়তা দেওয়া হচ্ছে এই ষড়যন্ত্র চালানোর জন্য। আমি কথা শুনতে পেয়েছি যে দিল্লি হাসিনাকে দিয়ে আরেকটা অস্থিরতা বাংলাদেশে তৈরি করতে চায়। অবৈধ ক্ষমতাধারী ইউনূসকে বিদায় দিতে হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে এখন আর আসলে আমরা বিশেষ করে তার সরকারকে দীর্ঘায়িত করার পক্ষে আমরা থাকতে পারছি না। দর্শক, 5ই আগস্ট যখন সাবেক স্বৈরাচারী সরকার বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায়, তখন অনেকেই মনে করেছিল যে নতুন একটি দেশে স্বাধীনভাবে নিঃশ্বাস ফেলতে পারবে কিংবা স্বাধীনভাবে বাঁচতে পারবে, কথা বলতে পারবে, কিন্তু সেটি যেন আশায় গুরুবালি। দর্শক, ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আমি আজকে কোন বিষয়ে কথা বলতে চাচ্ছি। তবে সেই বিষয়টি আলোচনার পূর্বে আপনাদেরকে বলে রাখতে চাই, দর্শক, এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। তো দর্শক, চলুন আমরা ভিডিওটি শুরু করছি। তার আগে দর্শক, আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে বাংলাদেশের 2000 ছাত্র প্রাণ দিয়েছে এবং 2000 ছাত্রের পিতামাতা তারা একটি আশা লালন করছে অন্তরের ভিতরে যে একটি নতুন বাংলাদেশ হবে, যেই বাংলাদেশে সকল শ্রেণীর মানুষ নির্বিচারে আর কখনোই কোনো রকমের জুলুম নির্যাতনের শিকার হবে না, কোনো চাঁদাবাজের শিকার হবে না। কিন্তু বিগত 17 বছরকে ছাড়িয়ে গিয়েছে মাত্র 11 মাসেই। দর্শক, এইরকম বাংলাদেশ কি চেয়েছিলেন? বিস্তারিত আজকের ভিডিওতে দেখুন কি বলছেন সেই ভিডিওতে। কোনো প্রকার পূর্বাভাস ছাড়াই একটি ঝড় আছড়ে পড়তে পারে দেশের রাজনীতিতে। গোয়েন্দা সংস্থার বরাতে তেমনই ইঙ্গিত মিলছে। জানা যায়, খুব নীরবেই সংগঠিত হচ্ছেন এখনও সচিবালয়ে বহাল তবিয়তে থাকা আওয়ামী লীগের আস্থাভাজন সুবিধাভোগী কর্মকর্তারা। কিছুদিন পরপর তারা গোপনে বৈঠক করছেন এবং অপেক্ষা করছেন একটি সুযোগের। বাংলাদেশের রাজনীতিতে অন্যতম আলোচিত ঘটনা জনতার মঞ্চের আন্দোলন। 1996 সালে বিএনপি সরকারের বিরুদ্ধে হঠাৎ গঠিত হওয়া এই মঞ্চ থেকে যে আন্দোলনের সূচনা হয়েছিল, সেটা শেষ হয় খালেদা জিয়ার পদত্যাগের মধ্য দিয়ে। মঞ্চটি গঠিত হয়েছিল তৎকালীন আওয়ামীপন্থী আমলা মহিউদ্দিন খান আলমগীরের নেতৃত্বে। জানা যায়, নিজেদের আমলাদের দিয়ে আবারও সেই পুরনো ছক কষছে আওয়ামী লীগ। সময় যত গড়াচ্ছে, আওয়ামী লীগের ষড়যন্ত্রের জাল ততটাই বিস্তৃত হচ্ছে। দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা হচ্ছে নানা দিক থেকে। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় সহ সরকারি অনেক দফতর ও সংস্থায় এখনও যেসব আওয়ামীপন্থী কর্মকর্তারা রাজত্ব করছেন, তারা হাসিনার পক্ষে সহসাই আমলা বিদ্রোহ ঘটানোর পায়তারা করছেন। স্বপ্ন দেখছেন পরিস্থিতি ঘোলাটে হলে আওয়ামী লীগের ফেরার পথ উন্মুক্ত হবে। অনুসন্ধানে জানা গেছে, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে হাসিনার নিয়োগকৃত অধিকাংশ কর্মকর্তারাই দায়িত্বে রয়ে গেছেন। সিভিল প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বর্তমানে এমন 46 জন সচিব ও অতিরিক্ত সচিব রয়েছেন যারা ফ্যাসিস্ট হাসিনা সরকারের কট্টর সমর্থক। এদের কেউ কেউ আওয়ামী পরিবারের সন্তান, জামাতা কিংবা আত্মীয় স্বজন। অনেকেই ছাত্রজীবনে ছাত্রলীগ করতেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর 2014 ও 2018 সালের বিতর্কিত ভোটের কারিগর আমলাদের অবসরে পাঠানো হয়েছে। কিন্তু 2024-এর ভোটের দায়িত্বে যারা ছিলেন, তারা এখনও বহাল তবিয়তে আছেন। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে না পারলে 2026-এর নির্বাচন পরিচালনা করা সহজ হবে না, কারণ সচিবালয় সহ অন্যান্য সরকারি দফতরে অস্থিরতা সৃষ্টির পায়তারা করা হচ্ছে। সাবেক সচিব AFM সোলাইমান চৌধুরী বলেন, আওয়ামী ফ্যাসিস্ট অনুসারী আমলারা খুবই ভয়ঙ্কর। এরা এখনও অনেক গুরুত্বপূর্ণ পদে বসে আছেন। এদের চরিত্র ও অভ্যাস পাল্টায়নি। এরা দুর্নীতিপরায়ণ এবং সুযোগ বুঝে এখনও দুর্নীতি করছেন। এরা কোন সময় কি করে বসেন তা বলা মুশকিল। তাই চিহ্নিত এসব কর্মকর্তাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা গ্রহণ করা উচিত। শেখ হাসিনা তার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং আমার কাছে একটা খবর আছে যে দিল্লি থেকে তাকে যথেষ্ট সহায়তা দেওয়া হচ্ছে এই ষড়যন্ত্র চালানোর জন্য। আমি কথা শুনতে পেয়েছি যে দিল্লি হাসিনাকে দিয়ে আরেকটা অস্থিরতা বাংলাদেশে তৈরি করতে চায়। কারণ যদি তারা কোনো ক্রমে এই নির্বাচনটাকে ঠেকিয়ে দিতে পারে বা নির্বাচনের সময় একটা অস্থিরতা তৈরি করতে পারে, তাতে কিন্তু লাভবান দিল্লি হবে। আরো দুঃখের কথা হচ্ছে যে আমরা যেটা খবর পেয়েছি, এই যে আওয়ামী আমলারা যারা এখনো বহাল তবিয়তে আছেন,
তাদেরকে শেল্টার দিচ্ছে কিন্তু উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ। আমরা শুনেছি বেশ কয়েকজন উপদেষ্টাদের কারণেই তাদেরকে সরানো যায় নাই। ভারতের এখন অবস্থা দেখেন, 50% তাদের উপরে শুল্ক আরোপ করেছে ট্রাম্প, নতুন 25% আরোপ করার পরে। আগে 25, এখন 50% আমাদের 20%। সুতরাং আমাদের গার্মেন্টসের যে কম্পিটিশন ইন্ডিয়ার সাথে ছিল, এখন সেই গার্মেন্টস অর্ডারগুলো বাংলাদেশে চলে এসেছে। সব মিলে ইকোনমির ক্ষেত্রে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এই সরকার যথেষ্ট সাকসেসফুল, এবং ভারতের সাথে এই সরকার খুব সাকসেসফুলি তাদের স্ট্যান্ড দেখাতে পেরেছে, ভারতের কাছে নথি স্বীকার করে নাই। এবং আমি তো বলি যে জিয়াউর রহমানের পরে আমরা ডক্টর ইউনূসকে দেখলাম যে ভারতের কাছে নথি স্বীকার করে নাই। একেবারে দেশপ্রেমের জায়গা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়া এবং প্রফেসর ইউনূস একই রকম ভাবে মোকাবেলা করেছে ইন্ডিয়ান ট্রেড। কাজে এইসব দিকে এই সরকার সাকসেসফুল। এখন আপনি বলতে পারেন যে জুলাইয়ের যে স্পিরিটটা ছিল, সেই স্পিরিটের ক্ষেত্রে অনেকটা এই সরকার সব দিকে সাকসেসফুল হয় নাই। যেমন ধরেন 1 বছর হয়ে গেল, এখনো কিন্তু সনদ সই হয় নাই, মানে 1 বছরের মধ্যে আমরা সনদ সই করতে পারি নাই। এবং তার জন্য সরকারের দোষ কতটা, রাজনৈতিক দলগুলোর দোষ কতটা, এটা আপনারা বিতর্ক করতে পারেন। বাস্তবতা হলো যে পারে নাই সরকার। তারপরে সম্প্রতি যে জুলাই ডিক্লারেশন যেটা দিল, সেটার মধ্যেও অনেক অসঙ্গতি আছে। আমি যদি এই ডিক্লারেশনটা, আপনি পড়েছেন নিশ্চয়ই, আমি পুরোটা পড়েছি, আমার কাছে মনে হয়েছে এটার মধ্যে এত আইনি ভাষা, আইনি মারপ্যাচ, আইনি কচকচানি, এটার সাথে জুলাই বিপ্লব যায় না। জুলাই বিপ্লবের যে আবেগ, এই আবেগের কোনো কিছু আমি এই ডিক্লারেশনে খুঁজে পাই নাই। আমি জানি না এটা কারা ড্রাফট করেছেন এটার মধ্যে, এবং এখানে অনেক কিছুই বাদ পড়ে গেছে। তো সেটা আলোচনা করতে গেলে দীর্ঘ আলোচনা হয়ে যাবে। কিন্তু আমি মোটামুটি এই জুলাই ডিক্লারেশনটা আমার কাছে খুব ভালো লাগেনি। মানে এই বাংলাদেশের তরুণরা কত আবেগ, কত দেশপ্রেম নিয়ে তারা জীবন দিয়ে বাংলাদেশের স্বাধীনতা ফিরিয়ে আনলো, ফ্যাসিবাদকে পরাভূত করলো। কিন্তু এই ডিক্লারেশনের বাংলা এবং ইংরেজি কোনোটার মধ্যে আমি সেই আবেগটাকে খুঁজে পাই না। কাজেই সেই ক্ষেত্রে এই সরকারের ব্যর্থতা আছে। এবং আর একটা হলো যে কোনো কারণেই হোক ঐক্য ধরে রাখতে পারে নাই। এখন সরকার যেহেতু ক্ষমতায়, কাজে ঐক্য যদি ধরে রাখতে না পারে, তাহলে তার দায়িত্ব তো সরকারের উপরেও যায়। সেটা অবশ্য আমরা বোধহয় আরেকটু পরে আরেকটু দীর্ঘ আলোচনা করতে পারি। তো সব মিলে, আর আপনি যে আরেকটা প্রশ্ন করেছেন যে ফ্যাসিবাদের দোষরদের সরানো যায় নাই, এটা সঠিক। এবং আমরা সচিবালয়ে দেখতে পেয়েছি এটা যে শুধু আপনি পুলিশের। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা যাদের বক্তব্য শুনলেন, তাদের বক্তব্য শোনার পরে আপনাদের কি মনে হয় কিংবা কি মতামত, সেটি জানাবেন অবশ্যই কমেন্টস বক্সে। যেই একটি দলকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বলা হচ্ছে এবং যেই দলটি এই চাঁদাবাজি কিংবা বিভিন্ন রাহাজানির সাথে লিপ্ত রয়েছে, সেই দলের নেতাকর্মীদের মুখে এমন বক্তব্য কিংবা এমন প্রতিবাদ, এটি কি কখনো সহনশীল কিংবা মেনে নেওয়ার মতো কিনা, অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই